কিন্তু ঋতুপর্ণ ঘোষের মতো স্কিল বা গাটস হয়তো কোনোটাই ওনার নেই। এই ফিল্মটা দেখলে বোঝা যায় টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। মনে হচ্ছে প্রত্যেকটা পোর্শন সবাই নিজের নিজের আখের গোছাতে নিজের মতো করে বানিয়েছে, এবং ছবিতে ট্রেলারের বাইরে গিয়ে কিন্তু কোনো গল্পই নেই, যে পুরো ফিল্মটাই আপনার সাথে যোগ করা হয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং দেখে আমার রীতিমতো হাসি পাচ্ছিল। ওই আর্টসি ওভার ইন্টেলেকচুয়াল ডায়ালগ ডেলিভারি কোনোভাবেই মার্কেটে আর চলছে না। প্রসেনজিৎ চ্যাটার্জি শুধু স্টেজে কিছুক্ষণ লাফাচ্ছেন, এটাই হয়ে গেছে রক স্টার। না গানগুলো রক রিলেটেড, না ভিজুয়ালাইজেশন, পুরো ছবিটাই কিন্তু একটা স্ক্যাম, একদম ঘুম পাড়িয়ে দেবে। তার উপরে ঘুম পাড়ানি মিউজিক। ভাই তোমরা কি খেয়ে এটা লিখেছিলে? রূপম ইসলাম এরকম জোকারের মতো বিহেভিয়ার করে না, কোনো রকস্টারকে এরকম নমুনার মতো লাগে না। পৃথিবীর প্রত্যেকটা চোরকে এক জায়গায় এনে বস করিয়ে দেওয়া হয়েছে, তাদের সাথে কাজ করলে গোতা খেতেই হয়। বাংলার পরিচালক এবং প্রযোজকেরা বাংলার দর্শকদের সাথে এতটাই স্ক্যাম করতে পছন্দ করে যে তারা থামতেই জানে না। গত বছর আমি দেখেছিলাম ধূমকেতু, সেটা যত বড় স্ক্যাম ছিল, আমার মনে হয় অভিমান তার থেকেও বড় একটা স্ক্যাম। আমি বহুবার জিরো এফার্ট ফিল্ম মেকিং কে কল আউট করেছি, এবং দুর্ভাগ্যবশত অভিমান তার থেকেও নোংরা একটা প্রচেষ্টা। যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি স্টারের নতুন অভিমান যে কত বড় স্ক্যাম, সেটা আমরা একে একে ডিকোড করব। নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা শুনতেই পাচ্ছেন আমার গলা একদমই ভেঙে আছে। খুবই মনের জোরে ভিডিওটা করছি, ওই জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ আমি যে ইস্যুগুলোকে কল আউট করবো সেগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ছবির প্রথম ফল্ট, এর নাম অভিমান নামে অ্যাটলিস্ট এর আগে আরো 5খানা ফিল্ম হয়ে গেছে। তো একটা নতুন প্রোডাকশন হাউস যখন তার ফার্স্ট ফিল্ম বানায়, তখন তার নাম সিলেকশন দেখলেই বোঝা যায় যে অরিজিনালিটি ইজ অফকোর্স নট দেয়ার টপ মোস্ট প্রায়োরিটি। 1957, 1973, 1986, 2012, 2016 বেশিরভাগ দর্শক এর মধ্যে প্রত্যেকটা অভিমানকে দেখেছে বা অ্যাটলিস্ট নাম শুনেছে। মিউজিক্যাল ফিল্মের কনসেপ্ট একেবারেই নতুন নয়। বলিউডের 90% ফিল্মস মিউজিক্যাল, হলিউডে প্রচুর মিউজিক্যাল ফিল্মস হয়েছে, সেটা হুইপ্ল্যাশ বলুন, ফুটলুজ বলুন, স্যাটারডে নাইট ফিভার বলুন, বা অফকোর্স দ্য আইকনিক দ্য সাউন্ড অফ মিউজিক। ইনফ্যাক্ট বাংলাতেও আমার খুবই প্রিয় একজন পরিচালক অঞ্জন দত্ত, উনি অনেক মিউজিক্যাল ফিল্মস বানিয়েছেন, যেগুলো আমি কম বয়সে হলে গিয়ে দেখেছি, আবার বাড়িতে রিওয়াচও করেছি। প্রসেনজিৎ চ্যাটার্জির অভিমান পুরোপুরি একটা খিচুড়ি, যেটাকে বানানো হয়েছে প্রত্যেকের একটা হেডেন ফেটিশ পূর্ণ করার জন্য। প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে মনে হলো উনি ওনার অটোগ্রাফের ফেসটা আরেকবার রিলিভ করতে চেয়েছেন, ওই জন্য এই ক্যারেক্টারটা উনি অ্যাকসেপ্ট করেছেন। যিশু সেনগুপ্তকে দেখে মনে হলো উনি আরেকবার আবহমান রিক্রিয়েট করতে চেয়েছেন, কিন্তু ঋতুপর্ণ ঘোষের মতো স্কিল বা গাটস হয়তো কোনোটাই ওনার নেই। এবং ঋতুপর্ণ ঘোষের নাম যখন উঠলই, তখন এটাও বলতে হয় যে ইন্দ্রদীপ দাশগুপ্ত শুধু ঋতুপর্ণ ঘোষের টেমপ্লেটটাই নিতে শিখেছেন। ঋতুপর্ণ ঘোষের যে হার্ট অ্যান্ড সোল থাকতো, ওনার ফিল্ম মেকিং এ যে নুয়ান্স থাকতো, যে ইন্ট্রিকেসি থাকতো, সেগুলো কোনোটাই রপ্ত করতে পারেননি। এই ফিল্মটা দেখলে বোঝা যায় টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। এই ফিল্মটা কোনোভাবেই একটা কোহেসিভ ট্যাঞ্জিবল স্টোরি হয়ে উঠতে পারেনি। দ্য স্ক্রিন প্লে ইজ ফ্র্যাগমেন্টেড। মনে হচ্ছে প্রত্যেকটা পোর্শন সবাই নিজের নিজের আখের গোছাতে নিজের মতো করে বানিয়েছে, নিজের মতো সিনস সবাই নিজের মতো ডিরেকশন দিয়েছে, নিজের মতো লিখেছে। শ্রীজাতর স্ক্রিন প্লে ইজ সো অ্যাবসার্ড এন্ড বিজার দ্যাট ইট ডাজন্ট ইভেন মেক সেন্স। পুরো গল্পের কোনো মাথামুন্ডু নেই, র্যান্ডমলি সিনস জুড়ে জুড়ে ফিল্মটাকে বানানো। মনে হচ্ছিল ক্যামেরা নিয়ে সেটে যাওয়া হয়েছে, যার যেরকম মনে হয়েছে শুট করা হয়েছে, এবং দেন এডিটিং টেবিলে টোটাল জুড়ে একটা ফিল্ম বানানো হয়েছে। ফিল্মের কোনো হার্ট অ্যান্ড সোল নেই, কোনো বাঁধন নেই, না স্ক্রিন রাইটার, না ডিরেক্টর, না অ্যাক্টর্স, কারুর কোনো এফর্ট নেই। আগেই যেটা বললাম, ছবির নাম তো অরিজিনাল নয়, এর কনসেপ্ট, স্টোরি কোনোটাই অরিজিনাল নয়। ইনফ্যাক্ট যে ক্যারেক্টারটা প্লে করেছে, যার যেরকম পোর্শন রয়েছে, সেই এক্সাক্ট পোর্শন সে আগের কোনো ফিল্মে অলরেডি প্লে করে নিয়েছে। এই ধরুন অটোগ্রাফ, রঞ্জনা আমি আর আসবো না, এরকম আইকনিক ফিল্মস থেকে প্রচুর সেগমেন্ট এন্ড পোর্শন নেওয়া হয়েছে, এবং ছবিতে ট্রেলারের বাইরে গিয়ে কিন্তু কোনো গল্পই নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি যে রক স্টার ইমেজগুলো দেখানো হয়েছে, সেগুলো ট্রেলারে এক্স্যাক্টলি যা ছিল ওইটুকুই রয়েছে, ওই সেম ডিউরেশন রয়েছে। যা যা গান ইউটিউবে রয়েছে, যা পোর্শন ট্রেলারে রয়েছে, এক্স্যাক্টলি ওই সিনগুলোই রয়েছে, ওর বাইরে কিচ্ছু নেই। প্রেমিসটা এতটাই মিসলিডিং যে আপনারা ফিল্মটা দেখে যখন শেষ হবে তখন বুঝতে পারবেন যে পুরো ফিল্মটাই আপনার সাথে যোগ করা হয়েছে। ছবিতে প্রত্যেকের পারফরমেন্স অত্যন্ত জঘন্য। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং দেখে আমার রীতিমতো হাসি পাচ্ছিল। যিশু সেনগুপ্ত এতটাই ট্রাই করছিলেন দ্যাট ইট ওয়াজ ক্রিঞ্জ ওয়ার্দি। উনি ক্যারেক্টারগুলোকে স্ক্র্যাচই করতে পারেননি। হি বেট মোর দ্যান হি কুড সোয়ালো। প্রত্যেককে যে ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছে, সেগুলো তাদের স্টেচারের থেকে অনেক বড় ক্যারেক্টার, ওই জন্য তারা কেউ এক্সিকিউটই করতে পারেনি। প্রথমত ক্যারেক্টারগুলো ঠিক করে লেখাই হয়নি, কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, ক্যারেক্টারের কোনো মোটিভেশন নেই, ক্যারেক্টারের ব্যাক স্টোরিগুলো কনভলিউটেড, কোনো কন্টিনিউটি নেই, যে যখন পারছে যেখানে পারছে চলে যাচ্ছে। জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি নেই। একজন ডাক্তারকে দেখানো হচ্ছে, উনি নিশ্চিন্তপুরের ডাক্তার, সকালে উনি ডাক্তার, দুপুরবেলা উনি কলকাতায় ঘুরে বেড়ান। আবার বলা হচ্ছে যে নিশ্চিন্তপুর একটা অজ পাড়াগা, যেখানে যে নদীটা গেছে তার পাশ দিয়ে দেখা যাচ্ছে হাই রাইজ বিল্ডিং। শুভশ্রী যে পাড়ায় থাকে, সেটা কোনোভাবেই দেখে আপনার অজ পাড়াগা মনে হবে না। টাইম লাইন ইজ টোটালি। কোথায় বলা হচ্ছে 10 বছর, কোথাও 20 বছর। 10 বছর আগেও শুভশ্রীকে একই দেখতে ছিল, শুধু মাথায় একটা ব্যান্ডানা ছিল। প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখানো হচ্ছে উনি একদম বৃদ্ধ, উনি অসুস্থ, অথচ কিছু সিন বাদে উনি হুইল চেয়ারে নেই, উনি হেঁটে চলে বেড়াচ্ছেন। এই ছবিটা দেখে আমার মনে হলো গৃহপ্রবেশ ওয়াজ আ ফার বেটার ফিল্ম।
অ্যাটলিস্ট ওখানে জিতু কমল কিছু স্ক্রিন প্রেজেন্স দেখিয়েছিলেন, এখানে কারুর কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, ইটস কমপ্লিটলি হলো, কোনো ক্যারেক্টারের কারুর সাথে কোনো কেমিস্ট্রি নেই, কাস্ট খুবই সীমিত এবং যেটুকু কাস্ট আছে সেটাও আপনার এক্সট্রা মনে হবে। যিশু সেনগুপ্তর একটা লাভ অ্যাঙ্গেল রাখা হয়েছে, যে মহিলা অভিনয় করেছেন উনি কুইন্সেও ছিলেন, শি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অ্যাক্ট্রেসেস আই হ্যাভ সিন এন্ড শি ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি ইন দিস ফিল্ম। ওনাকে দেখানো হলো দেন সিম্পলি ছুড়ে ফেলে দেওয়া হলো, ক্যারেক্টারটা কেন এলো কেন গেল ইউ উইল হ্যাভ নো ক্লু। মনে হলো যিশু সেনগুপ্তর একটা রোমান্টিক অ্যাঙ্গেল ফিল্মে রাখার ইচ্ছে ছিল, ওই জন্য উনি রেখেছেন। এই ছবিতে একজনের একটা এক্সটেন্ডেড ক্যামিও আছে, আশা করি যারা ট্রেলারটাকে খুব ক্লোজলি দেখেছেন তারা সেই ক্যারেক্টারটাকে অলরেডি চিনে ফেলেছেন এবং ওনার অভিনয়ও হাইলি কোয়েশ্চেনেবল। আমি আগেই ওনাকে ক্রিটিসাইজ করেছি ওনার স্পিচ নিয়ে, এই ছবিতে ওনার ওরকমই স্পিচ এবং খুবই সাবপার পারফরমেন্স। শুভশ্রী গাঙ্গুলির ডেফিনেটলি একজন ডাবিং আর্টিস্ট নেওয়া উচিত, ওনার ডায়লগ ডেলিভারি বেদনাদায়ক হয়ে গেছে, কষ্ট হয় ওনার কথা শুনলে। ওই আর্টসি ওভার ইন্টেলেকচুয়াল ডায়লগ ডেলিভারি কোনোভাবেই মার্কেটে আর চলছে না। যিশু সেনগুপ্তর ভালো অ্যাক্টিং যারা দেখেছেন, যিশু সেনগুপ্তর বাজে অ্যাক্টিং দেখার জন্য এই ফিল্মটা দেখতে পারেন। হি ওয়াজ স্ট্রাগলিং, উনি না ক্যারেক্টারটাকে গ্রাস্প করতে পেরেছেন না বুঝতে পেরেছেন। এরকম ধরনের স্ক্রিন প্লে অ্যাক্টরদের পারফরমেন্সের উপর প্রচুর ডিপেন্ড করে, নুয়ান্সেস, ইন্টারনাল কনফ্লিক্ট এগুলোকে বোঝাতে হয়, এখানে এসব কিচ্ছু নেই। ছবিটা পুরোপুরি নন লিনিয়ার, ব্যাক অ্যান্ড ফোর্থ যায় এবং যেভাবে কাট করা হয়েছে আপনি মাথার চুল ছিঁড়বেন, বুঝে উঠতে পারবেন না কেন এটা ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে। শুধু ট্রেলারের সিনগুলোকে ব্যাকে রাখা হয়েছে এবং প্রেজেন্টে নিজেদের ফেটিশগুলো যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা অবশ্যই জানেন যে ফিল্ম মেকার সুমন ঘোষ অলরেডি একটা প্লেজিয়ারিজমের অ্যালিগেশন এনেছেন ওয়াই সো সিরিয়াস ফিল্মস এর এগেইনস্টে, যেখানে উনি বলেছেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির এই যে লুক, এই যে ক্যারেক্টার, এটাও নাকি ওনার স্টোরি থেকে পুরোপুরি লিফটেড। প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডকে ক্রিটিসাইজ করা যায় এই ফিল্মের। একটা বিশাল বড় রকস্টার যার কোনো স্টেজ পারফরমেন্স কমপ্লিটলি দেখানো হলো না। প্রসেনজিৎ চ্যাটার্জি শুধু স্টেজে কিছুক্ষণ লাফাচ্ছেন, এটাই হয়ে গেছে রকস্টার। একটা রকস্টার যে গিবসনের গিটার বাজায়, তার ছেলেকে একবার সে গিটার শেখাতে যাচ্ছে, দেন ছেলে বলছে যে আমার গিটার ভেঙে দেওয়া হয়েছিল, দেন সে শুভশ্রীকে বলছে আমি তোমার হয়ে গিটার বাজিয়ে দেবো। ছবির মিউজিক অত্যন্ত জঘন্য, না গানগুলো রক রিলেটেড না ভিজুয়ালাইজেশন ইজ হরেবল, সিনেমাটোগ্রাফি ইজ পিস পুয়ার। শুধু ভালো ক্যামেরা নিলেই হয় না, ক্যামেরা ওয়ার্কটাও জানতে হয়। সেই হ্যান্ডহেল্ড শেকি শটস, ইমপ্রপার ফ্রেমিং, কম্পোজিশন, ব্লকিং এগুলোর পেছনে কোনো নজর না দেওয়া, জেনারিক কালার গ্রেডিং করে ছেড়ে দেওয়া। ফিল্মটা দেখে মনে হলো সবাই নিজের পোর্শনটা নিজেই বানিয়েছে। মিউজিক অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো ডিজাস্টারাস, কন্টিনিউটির কোনো গল্পই নেই, মানে একটা সিনে শুভশ্রী সাদা জামা পরে, দেন তার পরেরটা ব্ল্যাক, দেন এগেন তার পরেরটা সাদা। ক্লোজ আপ এন্ড লং শটস পুরোপুরি আলাদাভাবে শুট করা হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। অ্যাক্টরদের বডির পজিশন, তাদের ফ্রেমে প্লেসমেন্ট পুরোপুরি আলাদা। লজিক্যাল ফ্যালাসিস, প্লট হোলস ভর্তি, কোনো প্রশ্নের উত্তর পাবেন না। এবং লাস্টে যেটা আমি বললাম, পুরো ছবিটাই কিন্তু একটা স্ক্যাম। মানে দ্য ডার্ক নাইট দেখার পর আপনি লাস্টে জানলেন জোকার জোক করছিল এবং ব্যাটম্যান ওর বন্ধু, তখন যে ফিলিংটা হবে এই সিনেমাটা দেখে এক্স্যাক্টলি সেটাই হবে। স্পয়লার না দিয়ে আমি আর বেশি কিছু বললাম না। ছবির পেসিং একদমই এরাটিক। প্রথমত ছবিটা অত্যন্ত স্লো, একদম ঘুম পাড়িয়ে দেবে, তার উপরে ঘুম পাড়ানি মিউজিক এবং অতীব জঘন্য অ্যাক্টিং, এতটাই বাজে প্রোডাকশন কোয়ালিটি যে মোটামুটি 4 দেওয়ালের মধ্যেই শুট করা হয়ে গেছে এবং তার মধ্যেও ক্যামেরা ফোকাস হান্ট করছে। কিছু নির্লজ্জের মতো প্রোডাক্ট প্লেসমেন্টও রয়েছে, মানে স্পেসিফিক্যালি সিনগুলোকে লেখা হয়েছে প্রোডাক্ট প্লেসমেন্ট করা হবে বলে। মানে ধরুন ফ্ল্যাশব্যাকে যিশু সেনগুপ্তর একটা বার্থডে সিন রয়েছে, ওটাকে রাখা হয়েছে শুধুমাত্র টেস্ট অ্যান্ড বাইটের যে অ্যাডটা ওটাকে দেখানোর জন্য। একটা পার্টিকুলার ডায়লগ রাখা হয়েছে উইদাউট কনটেক্সট মিত্র ক্যাফেকে শাউট আউট দেওয়ার জন্য। এবং এইরকম ধরনের ফিল্মে ডায়লগ খুবই ইম্পর্টেন্ট হয়, যেখানে মোমেন্টগুলোকে বিল্ড করতে বা মোমেন্টগুলোকে ক্যারি করতে ডায়লগই হেল্প করে। অফকোর্স সাইলেন্স অলসো প্লেজ আ পার্ট। এই ছবির ডায়লগ জাস্ট পাতে তোলার যোগ্য না। শুভশ্রীর একটা ডায়লগ রয়েছে, আমার নাম শ্রী, আমি সন্ধ্যের রাগ, তারপরে একটা লাইন রয়েছে যেটার ইমপ্লিকেশন খুবই বাজে। এক একটা ক্যারেক্টার এক এক রকম সময় এক এক রকম ভাবে বিহেভ করছে। শুভশ্রী কখনো খুব লাভেবল, কখনো হঠাৎ রেগে যাচ্ছে, কখনো শি ইজ কেয়ারিং, কখনো শি ইজ অ্যাম্বিশিয়াস, কখনো শি ইজ আ ফ্যান গার্ল, কখনো সে রাস্তায় মস্তানি করছে। ভাই তোমরা কি খেয়ে এটা লিখেছিলে, কি খেয়ে বানিয়েছো? দিস ইজ আ ফিল্ম ওয়ার্থ স্ক্র্যাপিং, নট ওয়ার্থ মেকিং। ছবিতে কথায় কথায় সবাই ঝগড়া করছে, কেউ কেউ কাঁদছে, কোনো কনটেক্সট নেই, কোনো বিল্ড আপ নেই, এভরিথিং হ্যাপেন্স র্যান্ডমলি। কেউ র্যান্ডমলি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পৌঁছে যাচ্ছে, র্যান্ডমলি রাত থেকে দিন হয়ে যাচ্ছে, র্যান্ডমলি জামা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিনেমাটা অ্যাসিড ট্রিপে বানানো হয়েছিল নাকি দর্শকদের জন্য এটা অ্যাসিড ট্রিপ আপনি বুঝতে পারবেন না। রঞ্জনা আমি আর আসবো নাতে পার্নো মিত্র যে ক্যারেক্টারটা ছিল, এখানে শুভশ্রীর ক্যারেক্টার এক্স্যাক্টলি সেম। ইনফ্যাক্ট ওরকম মোমেন্টসও দেওয়া হয়েছে, তুমি আসবে বলে তাই, আইকনিক সং, সেটা সিনেমার লাস্টে যে ভিজুয়ালাইজেশন এক্স্যাক্টলি সেম এখানে রাখা হয়েছে। এবং শুভশ্রী গাঙ্গুলির বডি ল্যাঙ্গুয়েজ পার্নো মিত্রর 1% উনি করতে পারেননি। হোয়াট আ পুয়ার চয়েস অফ কাস্টিং। প্রত্যেককে টায়ার্ড লাগছিল, কেউ এফর্ট দিতে পারছে না। যিশু সেনগুপ্ত ওয়াজ লুকিং ওয়ে ওল্ডার দ্যান হোয়াট হি অ্যাকচুয়ালি ইজ। প্রসেনজিৎ চ্যাটার্জি বা কাঞ্চন মল্লিকের যে মেকআপ, পুরো বোঝা যাচ্ছে দ্যাট ইট ইজ ফেক। ট্রেলারে তাও অতটা বোঝা যায়নি, ছবিতে পরিষ্কার বুঝতে পারবেন কোনটা উইগ। আর প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্টারভিউতে বলেছেন যে উনি ম্যানারিজমস গুলো রূপম ইসলামের থেকে নিয়েছেন, উনি রূপমের থেকে শিখেছেন। আই এম সরি স্যার, রূপম ইসলাম এরকম জোকারের মতো বিহেভিয়ার করে না। আমি নিজে রূপম ইসলামের বড় ফ্যান নই, কিন্তু আই রেসপেক্ট দ্য ম্যান। উনি স্টেজে যতটুকু করেছেন ওটা রিয়েল। আপনি যে ম্যানারিজমস গুলো ফিল্মে এনেছেন সেগুলো কমপ্লিটলি ফেক, প্রিটেনশিয়াস এবং ক্রিঞ্জ ওয়ার্দি লাগছিল। ট্রাস্ট মি, আমরা যারা মিউজিশিয়ান আপনার থেকে অনেক বেশি রকস্টার দেখেছি, কোন রকস্টারকে এরকম নমুনার মতো লাগে না। আর ওই যে বয়স্ক ক্যারেক্টারটা, ওটাকে এক্সিকিউট করার জন্য প্লিজ গিয়ে ব্ল্যাক দেখে নেবেন। ওটাকে অ্যাক্টিং বলে, এটাকে বলে সার্কাস।
আর আপনি তো অলরেডি রকস্টার প্লে করে বিখ্যাত। Why so serious films এর একটু সিরিয়াস হয়ে একটু রেসপন্সিবল হওয়া উচিত। দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ইস্যু অ্যান অ্যাপোলজি ফর দিস অ্যাবিসমাল পিস অফ ওয়ার্ক। এনারা এডিটিং এর পরে এই ফিল্মটাকে আদৌ দেখেছিলেন? অ্যাপ্রুভ কি করে হলো এটা? এরকম একটা ইনকমপ্লিট, ইনকোহেসিভ, ব্রেনলেস পিস অফ ওয়ার্ক। মনে হচ্ছিল পৃথিবীর প্রত্যেকটা চোরকে এক জায়গায় এনে বস করিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তোমরা কার কার বাড়ি থেকে কি কি চুরি করে এনেছো একটু এক জায়গায় ফেলো, দেখি আমরা একসাথে কিছু বানাতে পারি কিনা। ইন্টেলেকচুয়াল থেফট ইজ আ বিগ প্রবলেম ইন ইন্ডিয়া অ্যান্ড দিস ফিল্ম ইজ আ প্রাইম এক্সাম্পল। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমাদের দেশে একদমই দাম দেওয়া হয় না। যার যেটা পছন্দ, যার থেকে পছন্দ, ইন্সপিরেশনের নাম দিয়ে তারা চুরি করে নেয়। ঠিক যেরকম প্রোডাকশন হাউসের নাম, সেরকমই এই ফিল্মের ফিল্ম মেকিং। ইট ওয়াজ নেভার সিরিয়াস। যখনই কোনো বিল্ড আপের অপশন থাকছে, ফিল্ম ইজ কাটিং অ্যাওয়ে ইনটু আ ডিফারেন্ট সিন। বিল্ড আপ হতেই দিচ্ছে না। যদিও এরকম আমি বলছি না যে বিল্ড আপ খুব ভালো হতো। ইন্দ্রদীপ দাশগুপ্ত যে একজন কাঁচা ডিরেক্টর, সেটা উনি বারংবার প্রমাণ করে দিচ্ছেন। তবে হ্যাঁ, যদি উনি অন্য কাস্ট এবং ক্রু এর সাথে কাজ করতেন, হয়তো বেটার পারফরমেন্স বা বেটার ফিল্ম বানাতে পারতেন। হোতাদের সাথে কাজ করলে গোঁতা খেতেই হয়, এবং আঁতেলদের সাথে কাজ করলে নিজেও কয়েকদিন পর সেই দাঁতেল হয়ে যেতে হয়। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেতে কিন্তু বাজেট একদমই নেগলিজিবল। যারা কাজ করেছে ম্যাক্সিমামই তারা প্রডিউসার, এবং যে লোকেশনে শুট হয়েছে সেগুলো ডার্ট চিপ। যারা মিউজিকে কাজ করেছেন, মানে ধরুন অ্যারেঞ্জার বা মিউজিশিয়ানস, এগুলো প্রত্যেকটাই খুবই লো বাজেটের মধ্যে হয়ে গেছে। এবং ওই যে বিদেশে মাস্টারিং এর গল্প, ওইটা আমরা মিউজিশিয়ানরা সবাই জানি। ওটার জন্য বিদেশে যেতে হয় না, একটা পাঠিয়ে দিলে জেনারিক টেমপ্লেট মেরে ওনারা মাস্টারিং করে দেন। সো ডোন্ট ট্রাই টু ফুল এনিওয়ান। তো যাই হোক, আমি অভিমানকে কোনো রেটিংই দেব না। দিস ফিল্ম ইজ আ টর্চার অন দ্য সোসাইটি অ্যান্ড অ্যান অ্যাবমিনেশন ইন দ্য নেম অফ আর্ট। ওই 2-3টে জায়গায় ন্যাকা কান্না দেখার জন্য আমি টাকা খরচা করে এই সিনেমাটা দেখতে যেতে পারবো না। এর চেয়ে বাংলা সিরিয়াল দেখা বেটার। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন অভিমান। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বাট আপনাদের যদি কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকে, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।